আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে আরেকটা সাক্ষাৎকার দিয়েছেন। তো শেখ হাসিনা হঠাৎ করে হিন্দুস্তান টাইমসে কেন সাক্ষাৎকার দিলেন? এটার তো অন্তর্নিহিত একটা তাৎপর্য রয়েছে, তাই না? কারণ কোনো সংবাদ মাধ্যম হোক, কোনো সংস্থা হোক, সেটার নামের আগে পরে যদি হিন্দু থাকে তাহলে শেখ হাসিনা স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ হিন্দুদের সাথে শেখ হাসিনার একটা নিবিড় এবং গভীর সম্পর্ক রয়েছে। এ কারণে হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করে। কথা বুঝতে পেরেছেন? আর শেখ হাসিনা বেছে বেছে হিন্দু সম্পর্কিত বিষয়গুলোতে বেশি সে বিচরণ করে। তো হিন্দুস্তান টাইমসের সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করেছে তার দল সম্পর্কে, তার দলের অবস্থা সম্পর্কে। তো শেখ হাসিনা ওই পুরনো কাসুন্দি আর কি, শেখ হাসিনা বলেছে 2004 সালের 21শে আগস্ট গ্রানুড হামলা করে তার দলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, তবে সেটাতে যারা করেছে তারা ব্যর্থ হয়েছে। বুঝতে পেরেছেন? সে তো সবসময় এটার জন্য এই বিএনপিকে দায়ী করত। তার প্রতিপক্ষ ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, তো তাই না? তারপরে আমাদের নিরীহ একটা ছেলে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, তাকে দায়ী করত। এবং এই মামলায় সে কয়েকবার করে তদন্ত পিছিয়ে আব্দুল কাহার আকন্দের নেতৃত্বে 111 যখন ঘটে 2007 সালে, তখন তারাও তো তদন্ত করেছিল দুইবার মনে হয়। সেটাতে কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার, বর্তমান মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের নাম আসেনি। পরে শেখ হাসিনা তার দলীয় এক লোক আব্দুল কাহার আকন্দ, যে পুলিশের একটা কর্মকর্তা পর্যায়ে ছিল, তাকে নিয়ে এনে তদন্ত করেছে। তদন্ত করে সেটাতে আমাদের বর্তমান মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে সম্পৃক্ত করে সে মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দিয়েছে। বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনার কাজ হচ্ছে আর কি ওই পুরনো কাসুন্তি। আসলে ঘটনা হচ্ছে কি, কথা, মানুষ কথা বলে। এখন আমাদের দেশ, আমরা 18 কোটি মানুষ, আপনারা জানেন আমরা এমন একটা জাতি, শুধু আমরা কথাই বলতে পারি। আপনারা জানেন মার্কিন বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, পারমাণু বোমা আবিষ্কার করেছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে এই যে পৃথিবীর যত প্রযুক্তি, মোবাইল সিস্টেম, তারপরে এই যে গুগল, ইউটিউব, তারপরে আপনার যত প্রযুক্তি আছে, তেল উত্তোলন করা, বিভিন্ন মোটর, হাইড্রোলিক সিস্টেম, বিমান, কী নেই সব কিছু তারা আবিষ্কার করেছে, গবেষণা করেছে। তো আমরা আসলে 18 কোটি মানুষের জাতি, আমরা তো স্থিতিশীল একটা জাতি নয়। তো আমরা শুধু কথা বলি। তো শেখ হাসিনাও কথা বলে। পৃথিবীতে বাংলাদেশের মানুষের কোনো অবদান নেই, কিছুই আবিষ্কার করতে পারেনি। আমরা একটা সুইও আবিষ্কার করতে পারিনি। পৃথিবীর সব কিছু, আপনি সুই থেকে শুরু করে মহাশূন্যের নবযান পর্যন্ত যত কিছু, তা বেশিরভাগই মনে করেন মার্কিন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। চিকিৎসা বিজ্ঞানের যত প্রতিষেধক আছে, টিকা আছে, অপারেশন হোক, নতুন করে কোনো কিছু আবিষ্কার হোক, সব কিছু এই মার্কিনিরা করে, জার্মানিরা করে, ব্রিটিশরা করে, বা রাশিয়ার কিছু করে। রাশিয়া তো চুরি করে। রাশিয়াও যে পারমাণু বোমা বানিয়েছে, সেটাও মার্কিন বিজ্ঞানীর কাছ থেকে চুরি করে বানিয়েছে। ঠিক আছে, যাই হোক, তারাও তো চুরি করলেও মনে করেন এটা তো একটা দক্ষ চুরি। বুঝতে পেরেছেন? তো তারা সবাই জ্ঞান বিজ্ঞানে পড়ে আছে, আর আমরা শুধু কথা নিয়ে পড়ে আছি। কারণ আমাদের দেশটা স্থিতিশীল না। আমরা সৃষ্টির পর থেকেই একটা ভালো শাসক পাইনি। ওই শেখ মুজিবও কথা বলতো, সে কথা বলে বলে বক্তৃতা দিয়ে আমাদেরকে লাগিয়ে দিয়েছে 1971 সালে পাকিস্তানের বিপক্ষে। তো আমরা পাকিস্তানের সাথে মারামারি করেছে, যুদ্ধ করেছি, আমাদের আগের প্রজন্ম আর কি, আমরা তো না। ওনারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নারীরা সম্ভ্রম দিয়েছে, আমাদের একটা দেশ হয়েছে। তো আমরা কথা দিয়ে আমরা পৃথিবীতে কোনো কিছু আবিষ্কার করতে পারি নাই, শুধু ধ্বংসের কাজে। আমাদের লোকগুলো যে ছিল সেগুলো ধ্বংসাত্মক ছিল। তো যা হোক, শেখ মুজিব সাহেব তো বক্তৃতা দিয়ে একটা ধ্বংসযজ্ঞ কি, সে তো পাকিস্তানিদের সাথে মারামারি লাগানোর জন্য এই সমস্ত বক্তৃতা দিত। তো পাকিস্তানিরা আমাদেরকে মেরে দিয়েছে 1971 সালের 25শে মার্চ রাত।
শেখ মুজিব আত্মসমর্পণ করে ভারতে চলে গেছে। ওই কথায় আমাদের কাজ হচ্ছে শুধু কথা বলা আর ঝামেলা সৃষ্টি করা। সবাই সৃষ্টি করে, আর আমাদের দেশের মানুষগুলো কথা বলে শুধু ধ্বংস সৃষ্টি করে। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের দেশে তেমন কোনো শাসকও আসেনি যে আমাদেরকে এই উদ্বুদ্ধ করবে, প্রেরণা যোগাবে যে দেশের জন্য একটা কিছু করো, আবিষ্কার করো বা পৃষ্ঠপোষকতা দিবে, যাতে করে আমাদের দেশের যে মেধাগুলো রয়েছে তারা, আপনার পেটে যদি ভাত না থাকে আপনি গবেষণা কোথায় করবেন, তাই না? আপনাদের রাষ্ট্রীয়ভাবে যদি আপনাকে যদি এই না দেয়, আপনাকে যদি পৃষ্ঠপোষকতা না দেয়, আপনার অর্থের জোগান না দেয়, খাদ্যের যদি আপনাকে থাকার বাসস্থানের ব্যবস্থা যদি করে না দেয়, আপনি চিন্তা করবেন কোত্থেকে, গবেষণা করবেন কোত্থেকে? গবেষণা করার জন্য তো নিশ্চিন্ত একটা স্থিতিশীল মেধা লাগবে, তাই না? তো আমাদের দেশে সেই সিস্টেম নেই, জানি না কবে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান ক্ষমতায় এসেছেন, ওনারা নিশ্চয়ই ভাববেন। আমরা তো বলছি, আমরা নগণ্য মানুষ, আমাদের কথা কে শুনে? তো শেখ হাসিনার মতো অস্থিতিশীল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো, ওই সব ওর মাথায় হচ্ছে শুধু কুচিন্তা, ওর মাথার মধ্যে শুধু গবেষণা হয়, কুচিন্তা গবেষণা, ধ্বংসযোগ্য গবেষণা। ওদের পরিবারটা হচ্ছে ধ্বংসাত্মক। বুঝতে পেরেছেন তো? আমি তো বলেছি 7 মার্চ 1971 সালে শেখ মুজিব বক্তৃতা দিয়েছে, কতগুলো লোক জোগাড় করে। হ্যাঁ, বক্তৃতা তো এখনও চলে দেশের মধ্যে, এখন প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয় না? তো সেও বক্তৃতা দিয়েছে। পাকিস্তানিরা তো আবার মাথা মোটা, তো ওই বক্তৃতা শুনে আবার 14 তারিখে নাকি বিহারিদের উপর একটা গণহত্যা হয়েছে। 14 মার্চ 1971 সালে বিহারিদের উপর কয়েক হাজার বিহারিকে হত্যা করা হয়েছে, এটা আওয়ামী লীগের লোকেরা করেছে। এরপরে 25শে মার্চ পাকিস্তানিরা আমাদের উপর গণহত্যা শুরু করে দিয়েছে। যেহেতু 24শে মার্চ আমরা তো বাঙালি, আলাদা একটা জাতি, বিহারিরা একটা জাতি, পাঞ্জাবিরা একটা জাতি। তো পাকিস্তানিদের বাঙালিদের প্রতি ভালোবাসা না থাকলেও বিহারিদের প্রতি তো ভালোবাসা আছে, তাই না? তো বিহারিদের উপর যখন 14ই মার্চ একটা হত্যাযজ্ঞ হয়েছে, তখন তারা তো বুঝতে পেরেছে বিহারিরা বেশিরভাগই পাকিস্তানপন্থী। তাহলে তারা কথার কথা পাকিস্তানিরা সেটা তো সমাধান করতে পারতো। তো তারা বিহারিদের পক্ষ নিয়ে বাঙালিদের উপর একটা গণহত্যা চালিয়ে দিয়েছে। যাই হোক, সে হত্যাকাণ্ড নিয়ে অনেক আছে, ইতিহাস আছে। কেউ কেউ 70,000, শেখ মুজিব বলে 30 লাখ। 30 লাখ শেখ মুজিবের সময়ে 30,000-এর মতো, যেন এটা নিয়ে তো, এই হত্যাকাণ্ড নিয়ে তো একটা তদন্ত হয়েছে। ওই সময় সম্ভবত এই সচিব ছিল আসাদুদ্দৌলা সাহেব, ওনার মাধ্যমে, উনি সচিব ছিল, উনি বলেছেন যে 70,000 না কত হাজার পর্যন্ত ওনারা অনুসন্ধানে পেয়েছেন। এরপরে যখন আর পাচ্ছেন না, শেখ মুজিব বলেছিল সচিব আসাদুদ্দৌলাকে যে এটা থামিয়ে দাও। অর্থাৎ এখন যদি 70,000 বা 1,70,000 হয়, শেখ মুজিব তো 30 লাখ বলে ফেলেছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবের কথাটা তো মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। কথা বুঝেন নাই? অর্থাৎ আমাদের সমস্ত কথা হচ্ছে ধ্বংসাত্মক। তারপরে নারী দর্শন হয়েছে 2 লাখ, এটাও বলা হয়েছে। এটাও খুঁজতে গেলে হয়তো, যাই হোক 2000 হলেও তো হবে, কিন্তু নারীর সম্ভ্রম তো একটা রাষ্ট্রের একটা, এটা সম্মানের, আত্মসম্মানের একটা বিষয়, তাই না? নারীর সম্ভ্রম গেলে কিন্তু ওই জাতির পিউরিটি নষ্ট হয়। যাই হোক, সেটা অন্য কথা। তো ধ্বংসাত্মক, শেখ হাসিনার ধ্বংসাত্মক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসে ইতিহাসের সাথে এগুলো যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনাদের সাথে বললাম, যাদের মনোভূত হবে তারা শুনবেন, যার ইচ্ছা হবে না শোনার, তো মানুষের সময় নেই। কারণ মানুষকে তো শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। মানুষকে এখন চাল, আলু, আটা এটা নিয়েই ব্যস্ত, কারণ তার পেটেই তো খাওয়ার নেই। সে তো পুরা দেশটাকে ঝিরু বানিয়ে দিয়েছে। এটা আওয়ামী যে সমস্ত সান্ডা লীগ আছে না, মূর্খ, মাথা মোটা, দামড়া মাথা, তারা তো এটা বুঝে না। তারা না বুঝলে কিছু, আমরা তো বুঝি। 2006 সালে যে চালের কেজি ছিল এই 28, আমরা তো মোটা চাল খাই, আমরা গরিব মানুষ, 28 চালটা ছিল 15 টাকা কেজি। সে চাল এখন
55 টাকা থেকে 58 টাকা কেজি, তাই না? তো আমরা তো চালের পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ। 2006 সালে যখন আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, তখন গরুর মাংসের কেজি ছিল 90 টাকা থেকে 120 টাকা সর্বোচ্চ কেজি, সেটা এখন হয়ে গেছে 800 থেকে 900 টাকা। অর্থাৎ একটা মানুষ সারাদিন পরিশ্রম করে এই 2 দিন পরিশ্রম করলে 1 কেজি গরুর মাংস কিনতে পারবে, তখন সে চাল আলু আটা এগুলো কিনতে পারবে না। অর্থাৎ শেখ হাসিনা আমাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে তার কথা এবং মেধা দিয়ে। তার মেধায় তো মাথায় তো সবসময় দুশ্চিন্তা, কুচিন্তা, ধ্বংসাত্মক বিভিন্ন পরিস্থিতি নিয়ে গবেষণা করে। তো সে জানে এই দেশে যদি অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি করা যায়, এই দেশের সমস্ত সম্পদ যদি লুট করে দেওয়া যায়, এই দেশের সমস্ত অর্থ যদি বিদেশে পাচার করে দেওয়া যায়, তাহলে এই দেশ জিরো হয়ে গেলে মূল্যস্ফীতি হয়ে যাবে। ওই যেমন বুঝেন নাই, 120 টাকার গরুর মাংস হয়ে গেছে 900 টাকা, ওই 15 টাকার চাল হয়ে গেছে 55 থেকে 58 টাকা। এখন আপনি চালের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তো আপনার জীবন শেষ হয়ে যাবে। শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করার আপনি সময় কই পাবেন? তো শেখ হাসিনার ওই যে প্রশ্নে আসা যাক, তাকে গ্রানুড হামলা করে তার দলকে ধ্বংস করে দেওয়া চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি। শেখ হাসিনাকে যদি ধ্বংস করে দেওয়ার, এই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল, এই এর নাম কি, বেনজির ভুট্টো, ওর মেয়ের নাম কি, ওটা তো এখন ঠাস করে ভুলে গেছি, দেখছেন কত দিকে মনে রাখা যায়। ওই বেনজিরে হবে, যেটাই হোক, ওই তাকে বুলেট একটা দিয়ে কিন্তু শেষ করে দেওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানকে এভাবে, একটা আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জারকেও মাত্র একটা বুলেট দিয়েই শেষ করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনাকে বলে মানুষে বারবার চেষ্টা করে, মারতে পারে না। ও হচ্ছে আসলে, এগুলো হচ্ছে প্রেতাত্মা, এগুলো সহজে মরে না, কারণ এই মরার ভানগুলো সে নিজেই করে। তো এই গ্রানুড হামলা, যারা সচেতন তারা তো জানেন যে হামলা হওয়ার 2 দিন আগে নাকি সাইদ খোকন, সাবেক মেয়র, সে তো গিয়েছিল শেখ হাসিনার বাসায়। সে গিয়ে বলেছিল যে কোনো একটা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেখ হাসিনা নাকি হাসতেছিল। সাইদ খোকন কয়েকবার বলেছে, আপনারা মিডিয়াতে দেখেছেন যে শেখ হাসিনা হাসছে, বলছে এত ভয় করলে কি রাজনীতি চলে, আমরা তো শেখ হাসিনার সামনে যেতে পারিনি। সাইদ খোকন তো গিয়েছে, সে তো মেয়র ছিল, তাই না? তার বাবাও মেয়র ছিল। শেখ হাসিনা উড়িয়ে দিয়েছে। হঠাৎ করে সে তার সমাবেশ মুক্তাঞ্চল থেকে, তার সমাবেশের অনুমতি নিয়েছে রাজধানীর মুক্তাঞ্চলে, সে সমাবেশ সে নিয়েছে গুলিস্তানে। কথা বুঝেন নাই? কারণ আপনি যেখানে সমাবেশ করবেন, শেখ হাসিনার উপর বারবার নাকি হামলা হয়, তা হামলা হলে তোমার এগুলো সিকিউর করতে হবে না? গুলিস্তান এরিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের বেলা ঘোরে, ঢাকা শহরে কোটি কোটি মানুষ। এখন কে কোন প্ল্যানে বসে থাকে এটা কি কেউ জানে? শেখ হাসিনা জানতো, কারণ গুলিস্তান এরিয়ায় বিভিন্ন এরিয়ায় বিল্ডিং আছে, তো আশপাশ থেকে গ্রানুডগুলো ছোড়া যাবে। তো গ্রানুড মারা হয়েছে, কিন্তু শেখ হাসিনার ট্রাকে মারা হয়নি। বুঝতে পেরেছেন? আশেপাশে মারা হয়। যদি কারো লক্ষ্য থাকে শেখ হাসিনা, তাহলে তো শেখ হাসিনার ট্রাকে মেরে দিলে কেল্লাফ হতে, তাই না? সেখানে না মেরে দূরে দূরে কেন মারা হয়? শেখ হাসিনা যেখানে ট্রাকে বক্তৃতা দিচ্ছে, সেখানে না মেরে পাশে মারা হচ্ছে। অর্থাৎ এগুলো একটা ফ্রি প্ল্যান, কারণ শেখ হাসিনাকে জনপ্রিয় করার জন্য ভারতীয় গোয়েন্দা বাহিনী এটা করতে পারে। করে বাংলাদেশের ওই সেই গ্রানুড হামলার কারণে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে। এরপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিকে নিশ্চিহ্ন করে ফেলার পায়তারা হয়েছে, জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, হেফাজত ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এদেশে পুরো 18 কোটি মানুষের মধ্যে মাত্র তার যে 2.5 কোটি 3 কোটি রয়েছে, এদেরকে রেখে সে পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন যার মাথায় গিলু আছে সে তো বুঝলে আমার ভিডিওর নিচে যারা শুনবে তারা কমেন্ট করবে। আমি কি খারাপ বলছি? আমি কি যুক্তিহীন কোনো কথা বলছি? এগুলো ভেবে দেখতে হবে, তাই না? তো এই হচ্ছে শেখ হাসিনার যুক্তি। শেখ হাসিনার যুক্তি তো আমি খণ্ডন করলাম। এরপর গ্রানুড হামলার পরে সে যে গাড়িতে করে চলে যাচ্ছে, গাড়িতে কোনো দাগ ছিল না। ওই যে ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, সে তো দেখিয়েছে শেখ হাসিনার যে বুলেট প্রুফ গ্লাস, সেটার পিছন দিয়ে ওই যে এনটিভি থেকে নিয়েছে আর কি। তো চলে গেছে গাড়ি। এরপর সে ওই গাড়ি দেখিয়েছে, ওই গাড়িতে নাকি গুলি করা হয়েছে তাকে হত্যা করার জন্য, বুঝছেন? অর্থাৎ ওই ড্রিল মেশিন দিয়ে ওই পিছনের গ্লাসে তো এটা দাগ দিয়েছে, কারণ
গুলু করলে তো বুলেট প্রুফ গ্লাসে এটা ওই মাছের আঁশের মতো কড়কড়া হয়ে যাবে। গুলি ভেদ করবে না, কিন্তু ওই মাছের আঁশের মতো কড়কড়া হয়ে যাবে। আপনারা তো বুঝেন, গ্লাস ছোটো ছোটো টুকরা ভাঙবে, কিন্তু বুলেট ভিতরে ঢুকবে না। যা হোক, যে করেছে করেছে। শেখ হাসিনার উপর যদি এটা সত্যিকার অর্থে কেউ করে থাকে, সেজন্য তো সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। তো সেই হিসাবে এটাকে অনেকে শেখ হাসিনার উপর আক্রমণ হিসেবে, আওয়ামী লীগের সমর্থকরা তো সিম্পেথাইজ যে তাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা হয়েছে, তাই না? তাদের দলকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, এজন্য তো কিছু লোক তাদের দল করে করে না, এটা ভেবেই তো। তো আমাদের কাছে মনে হচ্ছে যেটা একটা এটা একটা সাজানো একটা ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র, সাজানো নাটক, মঞ্চস্থ ষড়যন্ত্র। কিন্তু আওয়ামী লীগের কাছে তো সেটা হচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়া। যা হোক, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে শেখ হাসিনার সে সময়ের আচরণ। গ্রানেড হামলার পরে শেখ হাসিনার গাড়ি চলে যাচ্ছিল রাসেল স্কোয়ার থেকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে। সেই গাড়িতে পরে বুলেটের দাগ পাওয়া গেল। রাসেল স্কোয়ার দিয়ে যখন যাচ্ছিল গুলিস্তান থেকে, তখন ওই গাড়িতে কোনো বুলেট ছিল না, কিন্তু ওই যে বিভিন্ন ক্যামেরায় তো ধরা পড়েছে। সে তো গাড়ি যখন চলে যাচ্ছিল দূর থেকে, যে সমস্ত ক্যামেরা ওই সময় ভিডিও করছিল, সেই ভিডিওগুলো তো রয়েছে। পরে সে তার পিছনের গ্লাসে যে ড্রিল মেশিনের দাগ দেখিয়েছে, কারণ আপনারা তো জানেন বুলেট মারলে তার একটা স্পিড আছে, ওটা যখন আঘাত করবে এটা তো আপনি বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। কারণ মাথা মোটা দামড়ালি হলে তো আর আপনি চিন্তা করতে পারবেন না, তাই না? তখন তো আপনার মাথায় শুধু শেখ হাসিনা আর শেখ মুজিবুর গোবর পেবেন, তাহলে তো আপনার চিন্তা করার আর সে সক্ষমতা থাকবে না। তো পরে ওইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটা তো আমরা চিন্তা করে বলছি, বানিয়ে তো বলছি না, বা সেটার প্রমাণ রয়েছে। ইলিয়াস হোসেনের ভিডিওতে রয়েছে, সেটা ইলিয়াস হোসেনের প্লে লিস্টে গেলে আপনি সেই ভিডিও পাবেন, এনটিভিতে ধারণ করা সেই ভিডিও আর কি। তো শেখ হাসিনা পরে দিই ওই যে ড্রিল মেশিনে, ওটা ড্রিল মেশিনের দাগ, কারণ আপনারা বুঝতে হবে বুলেটের আঘাতে ওটার যে স্পিড, ওটাতে তখন গ্লাসটা কড়কড় হবে, মাছের আইসের মতো ঝুরঝুরা হয়ে যাবে আর কি। আর ড্রিল মেশিনের সেটা তো স্লিপ করবে, ড্রিল মেশিনের মাথা একটু সুচালু থাকে না, ওটা দিয়ে আপনি করলে। আর ও তো প্ল্যান আসছিল, কারণ ড্রিল মেশিন দিয়ে জোরে দিলে তো ওটা ফুটো হয়ে যাবে, ফুটো হয়ে গেলে তো মানুষ বুঝবে যে এটা, কারণ এটা তো একটা বড় ধরনের তদন্ত হবে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইও নাকি এসেছিল সেটা দেখার জন্য বা তদন্ত করার জন্য। শেখ হাসিনা সে গাড়ি হস্তান্তর করেনি এফবিআইকে, কারণ এফবিআই ওরা মার্কিন গবেষক, ওরা ওগুলা বুঝে, বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা, তাই না? ওদের সাথে তো আর চুদুর বুদুর চলবে না, শেখ হাসিনার এই সমস্ত চুদুর বুদুর চলবে না। এরপর মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের বক্তব্য তো ইউটিউবে রয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে রয়েছে। সে তো বলেছে যে শেখ হাসিনার কাছে 2 দিন আগে বলেছে, শেখ হাসিনা যদি জানতো বা তারা যদি জানতো, সেটা তো তারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেনি কেন, বুঝেন নাই? তো যারাই করেছে তারা খুবই দক্ষতার সাথে করেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা দ্বিধাবিভক্তির সৃষ্টি করা হয়েছে, সেই দ্বিধাবিভক্তির মাধ্যমে শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে এই দেশের মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। যারা করেছে তারা সফল হয়েছে। এখন শেখ হাসিনা উদুরপিণ্ডি বুদরগাড়ে বিএনপি তথা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান, খালেদা জিয়া, তাদের উপর দিয়ে তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। সেজন্যই কিন্তু তাকে পালাতে হয়েছে, তাই না? পালাতে হয়েছে। তো সে বলছে, আবার জবাবে বলছে সে মাথা উঁচু করে আসবে। না না, রাগ করলি? তোমাকে পালাতে হয়েছে, পালাতে হবে। পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রকারীরা, দুষ্কৃতিকারীরা এভাবে পালায়। গণভবনের পিছনের দরজা দিয়ে তোমাকে পালাতে হয়েছে। রাগ করলি? রাগ করো না, রাগ করা ভালো না। কারণ দেখেন ষড়যন্ত্রগুলো কিভাবে এই প্রতিষ্ঠিত হয় বা কিভাবে এগুলো চালানো হয়। শেখ হাসিনা ক্ষমতা থাকতে এতগুলো মানুষকে হত্যা করলো। ভিডিও ক্যামেরায় দেখা গেছে যে পুলিশ লীগ কীভাবে গুলু করছে। সে তাও বলছে যে না, এগুলো তারা করেনি, সে পুলিশকে নির্দেশও দেয়নি। পুলিশ লীগ আর কি, পুলিশ তো না। পুলিশ লীগ তো শেখ হাসিনার পক্ষ হয়ে এদেশের মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছে, সেটা তো বাস্তব। ইয়ামিনের লাশ কিভাবে তারা এই পুলিশ লীগের শেখ মুজিবের যে দল করে আওয়ামী পরিবারের সদস্যরা আর কি,
ওদের আব্বু তো শেখ মুজিব, কথা বুঝেন নাই? ওদের আব্বুর বক্তৃতা শুনেই কিন্তু তারা মানুষ খুন করার প্রেরণা পায়, কথা বুঝতে পেরেছেন? ওরা তো দেখতে মানুষের মতো, ওরা তো মানুষ না, ওরা আওয়ামী লীগ, আওয়ামী পরিবারের সদস্য। সাভারে আশুলিয়ায় যেভাবে ৬-৭ জন যে ছাত্র জনতাকে কীভাবে পুড়িয়ে, এরা এত ধ্বংসাত্মক, এ সমস্ত কথা বললেও ভিডিওতে ঘৃণা লাগে, মানে নিজেকে ঠিক রাখা যায় না। এত নোংরা এরা, এরা যারারও সন্তান, এরা এদেশের মানুষকে পুড়িয়ে এই সমস্ত কথা ভিডিওতে বললে ভিডিও আবার ওই রিচ হয় না, বুঝতে পেরেছেন? তারা শেয়ার করে না ইউটিউবাররা। আমার ভিডিও আমি এক বছরের বেশি 18 মাস 19 মাস ভিডিও বানিয়েছি, তা আমার ভিডিওতে মাত্র ফলোয়ারের সংখ্যা হচ্ছে 106 জন মহান ব্যক্তি, 106 জন। বহুত আমার সাথে একই সময়ে ভিডিও বানানো শুরু করেছে। এর নাম কি, ওই হিন্দু ওই মহিলা, ওই যে 71 টিভিতে টকশো করতো, কি জানো নাম তার? প্রায় 3 লাখের উপরে হয়ে গেছে। আওয়ামী লোকেরা সবাই তার সাবস্ক্রাইব করেছে, তারে ভরসা দেয়, সেও ভরসা দিতেছে। কি যেন নাম ভুলে গেছি, কি বয়ান জানি বলে সে। আচ্ছা যাও, পরে ওর নাম বলবো। তা আমি আর সে একসাথে এই কথা বলা শুরু করলাম। আমি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি, আমার ফলোয়ার অর্থাৎ আমার ফ্রেন্ড হচ্ছে মাত্র 106 জন মহান ব্যক্তি, আর তার ফ্রেন্ড হয়ে গেল প্রায় 3.5 লাখ হয়ে গেছে, নাকি 4 লাখের কাছাকাছি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো পরে একদিন তার নাম বলবো, তার প্রায় 4 লাখ হয়ে গেছে ফলোয়ার, তাই না? সে আবার হিন্দু মহিলা। তো সে তো ওই যে জুলাই আগস্টের গণহত্যার পক্ষে, সে শেখ হাসিনারও পক্ষে, এই গণহত্যারও পক্ষে। তো সে ধ্বংসাত্মক কথা বলে না। আমরা যে হত্যা খুনু এগুলোর কথা বলি, সে এগুলো বলে না। সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উৎসাহ দেয় যাতে আবার এই আওয়ামী লীগের লোকজন এসে আবার হত্যাকাণ্ড চালাতে পারে, কথা বুঝতে পেরেছেন? তো আমরা তো সেই হত্যাকারী জারারুসন্তানের বিপক্ষে। তা আমার ফলোয়ার মাত্র 106 জন মহান ব্যক্তি, তার হয়ে গেছে 4 লাখ। তো হিন্দুরা আবার আওয়ামী লীগের যে জিমেল, মুসলমানদের জিমেল ব্যবহার করে, নাম ব্যবহার করে তার ভিডিওতে কমেন্ট করে। আমরা জানি তো তার ফলোয়ারও বেশিরভাগই হিন্দু, মুসলমানরাও আছে, ওই মুসলিম হিন্দু লীগ যেটা আর কি, সেটা আর কি, কথা বুঝতে পেরেছেন? তো এই অবস্থা। তো আমি তো দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে ভিডিও বানাই, কিন্তু আমার দেখেন বাংলাদেশে 18 কোটি মানুষ, এর মধ্যে মাত্র 106 জন পেয়েছি আমি এই প্রায় 2 বছর ভিডিও বানিয়ে। আর সে ওই ভিডিও বানিয়ে, বাংলাদেশের বিপক্ষে ভিডিও বানিয়ে সে প্রায় 4 লাখ ফলোয়ার পেয়ে গেছে। তার কত জনপ্রিয়তা, আমার তো জনপ্রিয়তা নেই, তাই না? ও আবার পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা আছে, ইলিয়াস হোসেনের জনপ্রিয়তা আছে, তাদের প্রায় 45 লাখ, এরকম কাছাকাছি 40-45 লাখ তাদের ফলোয়ার। তারা বানাচ্ছে, তারা কিন্তু ধোলাই করছে আওয়ামী লীগকে, তাই না? তো তারা তো চালাচ্ছে, সমস্যা নেই, তারা চালালেই হবে। আমাদেরটা না শুনলেও হবে আপনাদের, তাদেরটা শুনেন, সমস্যা নেই। আমরা তো মাত্র শুরু করেছি, তারা তো দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে, আমরা তো দেশে আন্দোলনও করেছি, আমরা ভিডিওও বানাচ্ছি, তাই না? তারা মেধাবী, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য তাদের মেধার স্বাক্ষর রাখছে। কিন্তু তারা যাতে আবার একটু দেশের মধ্যে যাতে গণ্ডগোল না পাকায়, বা একটু সরকারের সাথে এই সরকার তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে প্রায় 17 বছরে, যে 2006 সালে, তো 2007 সালে 111-এর যে মইনুদ্দিন বখরুদ্দিন, সেটা তো শেখ হাসিনার সরকারই ছিল, আপনারা তো জানেন। তো তো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরটা আপনারা শুনছেন, ভালো কথা। আওয়ামী লীগকে তারা প্রতিহত করছে, আপনারাও রাস্তায় থাকবেন, না হলে কিন্তু শেখ হাসিনা বলেছে মাথা উঁচু করে সে আসবে, বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনার মাথা উঁচু করে আসা, জুলাই আগস্টে যেভাবে আপনাদের দেশের মানুষের যারা তো বিদায় নিয়ে গেছে পৃথিবীতে থেকে, জান্নাতবাসী হয়ে গেছে, যাদের লাশ পড়ে গেছে, নতুন কারা আরও লাশ পড়বে, সেটা আপনারা মাথায় রাখবেন এবং সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা চাই আপনারা সবসময় সেটা করার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অবশ্যই সেটা করতে হবে। শেখ হাসিনাকে আসতে দেওয়া যাবে না, কারণ শেখ হাসিনা হচ্ছে ভারতীয়। শেখ হাসিনা আসা মানে ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আসা, ইসরায়েলি বাহিনী আসা।
ইসরায়েলিদের চেয়েও ভয়ঙ্কর, কারণ শেখ হাসিনা তো মুসলমানদের রূপ নিয়ে আসবে মুসলমানদেরকে হত্যা করার জন্য। মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে যে হেফাজতকে বিএনপিকে পর্যন্ত সে যে একটা, এটা তো ইসলামবাদী দল না, একটা এই এটাকে কি বলে আপনারা জানেন, বিএনপি তো হচ্ছে জাতীয়তাবাদী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হওয়া একটা দল। এটা তো কোনো ইসলামিস্ট দল না। এটাকেও শেখ হাসিনা জঙ্গি, নাশকতাকারী বা ষড়যন্ত্রকারী, বিভিন্ন রকম অগ্নিসন্ত্রাসী এগুলো বলে সারা বিশ্বে বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এগুলোকে বুঝিয়ে বিএনপিকেও তারা সন্ত্রাসবাদী হিসেবে নিশ্চিহ্ন করে পারার প্ল্যান করেছে এবং সে অনেকটা সফলও হয়েছে। না হলে কি সে 15 বছর 7 মাস রাষ্ট্র চালাতে পারে? এখন তো সে বিএনপি ক্ষমতায়, কথা বুঝতে পেরেছেন? এগুলো মাথায় রাখতে হবে। সে আসা মানেই, তারপরে সে আরও বলেছে যে তার দলকে শেষ করা যাবে না, কারণ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ আরও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে, কথা বুঝতে পেরেছেন? তো সেটা বোঝাতে চেয়েছে আর কি। সে ওই সময় ফিরে আসতে পারার কারণেই কিন্তু সে কিন্তু এই যে গত 15 বছর 7 মাস ধরে এদেশের মানুষকে গুম খুনু করে, এদেশকে নিশ্চিহ্ন করে দিয়ে, এদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিতে পেরেছে। আবার আসলে কিন্তু এবার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের হাতে কিন্তু সে অস্ত্র দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? বুঝুন তো, এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিকও হব না, কারণ তখন হিন্দুত্ববাদী, উগ্র জঙ্গিবাদী, আওয়ামী জঙ্গিবাদী যে সরকার সেটা চলবে, যেটা 15 বছর 7 মাস আপনারা দেখেছেন। ওই কিছু রিক্সাওয়ালা বলতেছে যে আওয়ামী লীগ ভালো ছিল, কামাই ভালো ছিল। হ্যাঁ, কামাই তো ভালো ছিল, কারণ 20 লাখ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে। এই 20 লাখ মানুষ রাস্তায় ঘোরাঘুরি করতো না, তো আপনাদের 20 লাখ কাস্টমার তো কমে গেছে। এরা তো সবাই শত শত হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। আগে তো এরা রাজধানীতে ঘুরতো এই 20 লাখ লোক, তো আপনাদের ভাড়া হতো। তো অনেকে আবার রিক্সাওয়ালার রূপে আওয়ামী লীগ আসার চেষ্টা করছে। এই রিক্সাওয়ালারা আসলে দুর্বৃত্ত আওয়ামী লীগ আর কি। শেখ হাসিনা ভালো কীভাবে ছিল? 80 টাকা বেটা আলুর কেজি ছিল, মূর্খ মাথা মোটা। 80 টাকা আলু হলে ওই সরকার কীভাবে ভালো হয়? এখন 80 টাকায় 5 কেজি আলু পাওয়া যায়, পেঁয়াজ 300 টাকা ছিল। এগুলো বারবার এই কথাগুলো আসবে, এই জন্যই কথা প্রসঙ্গে বলছি, কথা বুঝতে পেরেছেন? আবার শেখ হাসিনা বলেছে যে আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, তাই আওয়ামী লীগের আসা অনিবার্য। হ্যাঁ, বাংলাদেশের প্রায় 2.5 কোটি হিন্দু, তারা তো সবাই আওয়ামী লীগ করে। এর মধ্যে হয়তো 100-200 অন্য কোনো দল করতে পারে, 100-200 নাও পাওয়া যেতে পারে, হয়তো গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই রায়, নিপুণ রায়, এরকম কয়েকশো পাওয়া যাবে আর কি। আমার কাছে মনে হয়েছে 50-100 জন হয়তো পাওয়া যাবে, যা অন্যান্য দল করে। তো 2.5 কোটি হিন্দু যদি একটা দলে থাকে, একটা দলের পক্ষে থাকে, আরও কিছু শেখ হাসিনার মতো দুর্বৃত্ত একসাথে হইলে তো একটা দল করা যায়, তাই না? তো এটা কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, না হলে এই দেশ কিন্তু এই বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়বে, সেটা ভারতের আন্ডারে চলে যাবে। এখন রিক্সাওয়ালাদেরকে ব্রেন ওয়াশ করতে হবে আমার মতে। আমি তো বারবারে বলি, বিভিন্ন বড় বড় বিলবোর্ড লাগিয়ে সেগুলোর মাধ্যমে সাউন্ড বক্স ফিট করে এদেরকে ব্রেন ওয়াশ করতে হবে। না হলে যত রিক্সাওয়ালার পরিমাণ বাড়বে, তত আওয়ামী লীগের পরিমাণও বাড়বে। কারণ শেখ হাসিনা জানে রিক্সাওয়ালা তৈরি করতে পারলে 5 কেজি 7 কেজি চাল দিয়ে এদেরকে পক্ষে আনা যায়। তো রিক্সাওয়ালাকে 5 কেজি 7 কেজি চাল দিলে সে তো মনে করে যে শেখ হাসিনা তাকে দিচ্ছে, কিন্তু তার 15 টাকা চালের কেজি যে শেখ হাসিনা 60 টাকা বানিয়েছে সেটা সে জানে না। 5 কেজি চাল কত? 15 টাকা চাল হলে তো সে ওই বিএনপির আমলে যে সময় ছিল 100 টাকায় কয় কেজি চাল পাত? 4-15-60, 80 টাকায় তো প্রায় সে 5 কেজি চাল পেয়ে যেত, তাই না? তো মাথা মোটা রিক্সাওয়ালা এগুলো তো চিন্তা করে না। তারপরে হিন্দুস্তান টাইমসের সাংবাদিক আরেকটা প্রশ্ন করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা অংশ তো দেশের বাইরে বা কলকাতায়ও একটা অংশ রয়েছে, তাহলে আওয়ামী লীগ কীভাবে দেশে আসবে? শেখ হাসিনা বলেছে যে তার 600 নেতাকর্মীকে হত্যা করা ফেলা হয়েছে, তাই না? আপনারা তো জানেন তাদেরকে হত্যা করা হয়নি, কারণ তারা মানুষকে হত্যা করার জন্য পুলিশ লীগের সাথে অস্ত্রশস্ত্র নিয়ে সম্পৃক্ত হয়েছে। রামদা, চাইনিজ কুড়াল, বিভিন্ন দেশীয় অস্ত্র, বিদেশি M16 রাইফেল নিয়ে
তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে তারা কিছু ক্ষয়ক্ষতি তো হবেই, কারণ শেখ হাসিনা তো একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। তো শেখ হাসিনা তার মতে ইনিবিনি তো মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু সে সফল হবে না, আমরা তো রয়েছি। তারপরে সে আরও বলেছে যে তার নেতাকর্মীরা তো দেশ ছাড়তে চায়নি, কারণ তাদের জীবনের ঝুঁকি তারা তো ভিডিওগুলো তো রয়েছে, তাই না? পুলিশ লীগের সাথে শীর্ষ সন্ত্রাসী আওয়ামী যে সমস্ত নেতাকর্মী ছিল, তারা তো এদেশের মানুষকে একেবারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এটার কারণেই তারা কিছুটা শিকার হয়েছে। পৃথিবীতে যত জঙ্গিবাদী প্যাসিস্ট যে সমস্ত দলগুলো, যেমন হিটলারের নাৎসি বাহিনী, তারাও নিষিদ্ধ হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। পৃথিবীর সব দেশেই এই জঙ্গিবাদীরা যারা নিজ দেশের মানুষের উপর অত্যাচার করে, গণহত্যা করে, সম্পদ লুট করে, তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই স্বাভাবিক, এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে। শেখ হাসিনা বলছে যে মাথা উঁচু করে আসবে। শেখ হাসিনার মাথা উঁচু করে যাওয়া মানে বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষের, মুসলমানদের মাথা নিচু হয়ে যাওয়া। এটা মনে রাখতে হবে। এটা ভালো করে আপনারা গবেষণা করবেন। আপনারা কয়েকজন হয়তো পালায়া যাইলেও যাইতে পারেন, কিন্তু বাকি এদেশের কোটি কোটি মুসলমান আটকা পড়ে যাবে। তখন ভারত এদেশের কন্ট্রোল নিয়ে নেবে। এদেশের মানুষের, মুসলমানদের লাশ যেখানে সেখানে, 5 আগস্টের আগে যেভাবে লাশ পড়েছিল, আওয়ামী লীগের আওয়ামী সমর্থক যারা শেখ মুজিবের সন্তান বলে, আওয়ামী পরিবারের সদস্য, তারা এদেশের মানুষকে সেই 5 আগস্টের আগে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে লাশ যেখানে সেখানে পেলিয়ে রেখেছে, এভাবে তারা পেলে রাখবে। তো আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।